সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নতুন আয়োজন চলমান দেখার জন্য। চলমান প্রচারিত হবে শুক্র এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের আর বাকি 5 দিন, এবং এই অনুষ্ঠানে হাজির থাকব আমি, এবং যেদিন আমি থাকবো না সেদিন থাকবেন আরও একজন উপস্থাপক। আব্দুল নূর তুষার আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই চলমানে, কেননা এই মুহূর্তে সবচাইতে আড্ডার চলমান বিষয় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনে নারীর উপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে নারীরা যাচ্ছেন প্রচারণার জন্য। নারীদের নিয়ে নানা রকম প্রতিশ্রুতি, নানা রকম কথাবার্তাও রয়েছে, কিন্তু নির্বাচনের মূল জায়গা অর্থাৎ সংসদের প্রার্থী হিসেবে আমরা সেইভাবে নারীদেরকে দেখতে পাচ্ছি না। এমনকি মঞ্চেও নারীদের উপস্থিতি কম, বক্তৃতাতেও তাই। তাহলে আমরা কি শুধু কথায় নারীকে রাখবো, কাজে রাখবো না? সেই কারণেই আজকের বিষয় হচ্ছে নারীতে দেশ পূর্ণ, নির্বাচনে শূন্য। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের দুজন অতিথি রয়েছেন, এবং এই আলোচনা শোনার জন্য, এই আড্ডা শোনার জন্য আপনারা চাইলে ফেসবুকে আমাদের পেজে যেতে পারেন, অথবা আপনারা ইউটিউবেও দেখতে পারেন। ফেসবুকে আমাদের পেজ খুঁজবেন নেক্সাস ডিজিটাল বিডি, নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়, আর ইউটিউবে খুঁজবেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়। চলুন তাহলে অতিথিদের সাথে পরিচিত হয়ে। আমাদের মধ্যে আছে নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য এবং একজন বিএনপি নেত্রী, এবং রয়েছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি নারী পিছিয়ে, অথচ 90-এর গণতন্ত্রের অভিযাত্রা যেটা শুরু হয়েছিল 91 নির্বাচনের মধ্যে দিয়ে, তারপর দেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী হন নাই। এবং এই দেশে আপনি গণতন্ত্রের নেত্রীও নারী, আপনি যদি ফ্যাসিবাদের অভিযোগে অভিযুক্ত করেন তাহলে সেই নেত্রীও নারী, এবং সেই নারীদের অধীনে অনেক নারী সংসদে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের সরকারে আমরা পররাষ্ট্রমন্ত্রী নারী দেখেছি, স্পিকার নারী দেখেছি, অন্যান্য মন্ত্রিসভাতেও নারীদেরকে উপস্থিত দেখেছি, এবং অনেক নারীকে নির্বাচিত হতেও দেখেছি। এখন কি ঘটলো যে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক একজন নারী, তাকেও আমার শুভেচ্ছা। আপনার আজকের কবিতার লাইন দুটোকে আমি শিরোধার্য করলাম, নারীতে দেশ পূর্ণ, নির্বাচনে শূন্য। এটা হচ্ছে আপনাদের পুরুষকুলের মাইন্ডসেট। আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? এটা পুরুষকুলের মাইন্ডসেট, এটা রাজনৈতিক দলের পুরুষদের মাইন্ডসেট। আমরা তো রাজনীতি করি না। আপনি যদি একজন আমার পক্ষের লোক হন তাহলে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আজকে অনুষ্ঠানে আমি বাদে সবাই নারী, আমি নারীদেরকে ডেকে এনেছি আজকে। বিচ্ছিন্ন ঘটনার কোনো এক্সট্রা কোনো থ্যাঙ্কস জাতিগতভাবে পাওয়ার কথা না, ব্যক্তিগত পেতে পারেন, সেটা সময় বলে দেবে। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে নারী প্রধানমন্ত্রী, 90-এ আমরা যারা রাজনীতিতে নারীরা আসছিলাম, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী, নারী শুধু সেই মুহূর্তে না, পরবর্তীতে যখন একটা দল, বড় দল নির্বাচন বানচাল বয়কট করলো, তখনও নারী বিরোধী দলীয় নেত্রী। ঠিক আছে, 3 জন পরপর। তারপর আপনি বললেন স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আরো কিছু মন্ত্রী। এবং সরকারের উচ্চ পদে বিভিন্ন জায়গাতে আমরা নারীদেরকে দেখেছি। আমরা ভেবেছিলাম তখন একটা স্বৈরশাসক ছিল, তারপরেও একটা নারী হিসেবে মনে হয়েছিল যে ওয়াও, ভালোই তো নারীদেরকে অ্যাডভান্স করছে। কিন্তু ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো 3 পায়ে গই তো 4 পা পিছায়। আপনি কি মনে করেন এই উন্নতিটা স্বাভাবিক ছিল না? আমি আপনাকে টু দ্য পয়েন্ট বলতে চাই, যদি সময় দেন। এইবারের রেশিও হচ্ছে পার্সেন্টেজ 3.53% নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যেখানে সমস্ত পুরুষকুল, 1-2টা নারী ছিল। সংস্কারের যে নাটক হলো আমরা দেখলাম, সেখানে সমস্ত পুরুষকুলরা, পুরুষদের প্রতিনিধি বা লিডারদের প্রতিনিধি, তারা বলেছিল যে এইবার 5% নারীদের মনোনয়ন দিবে। তারা কেউ কথা রাখে না, সেই হিসেবে তারাও কথা রাখেনি। 30টা দল কোনো নারীদেরকে মনোনয়ন দেননি। যারা 2-1টা দিয়েছে, আমি যাই হোক হবে, নারীদের নিয়ে যখন আমি কথা বলবো, আমি তখন কোনো দল করি না। আপনার যে দল দিয়েছে, লাইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে পুরুষ কোটায় নারীদের নমিনেশন দিয়েছে। আপনি বলবেন পুরুষ কোটা আবার কেমন কোটা? এটা হলো, হয় পুরুষটা বাবা পুরুষ ছিল মন্ত্রী এমপি, অথবা স্বামী পুরুষটা ছিল এমপি মন্ত্রী। আপনি দেখেন, এর বাইরে আপনি একটা, নট এ সিঙ্গেল। তো সেই অর্থে তো বিগত 2জন প্রধানমন্ত্রী তারাও পুরুষ কোটাতেই প্রধানমন্ত্রী। তো
আমি সেটাই আসছি। তো এই যে আপনি বা আমি বলছি, ওইখানে তাদেরকে নারী হিসেবে দেখা হয় না। ওইখানে যদি অ্যাডাল্ট পুরুষ থাকতো তাহলে তারা আসতেন না। তাদেরকে মানুষ হিসেবে দেখা হয়, তাদেরকে আবেগ হিসেবে দেখা হয়। জিয়াউর রহমানের পরিবার, শেখ মুজিবুর রহমানের পরিবার, সেই পরিবার হিসেবে তাদেরকে কখনোই, আমরাও কখনো মনের অজান্তেও আমার মধ্যে আসে নাই কোনো দিন যে খালেদা জিয়া নারী। আমার কাছে মনে কিন্তু হয়েছে তারা তো নারীর যোগ্যতা প্রমাণ করেছেন। শোনেন, তারা তারা চেষ্টাও করেছেন, তাদের কোনো আমি বলবো না। কিন্তু আপনার সমস্ত সূর্যকে ঘিরে যেমন অনেকগুলো উপগ্রহ থাকে বা নক্ষত্রের গ্রহ মধ্যে থাকে, গ্রহকে ঘিরে উপগ্রহ থাকে, গ্রহের উপগ্রহ থাকে, ঠিক তেমনি তারা, অথবা মৌমাছি, রানী মৌমাছির চারপাশে শুধু পুরুষরাই থাকে, শ্রমিক মৌমাছি, তারপরে পুরুষ হ্যাঁ। মৌমাছি। তো এই যে পুরুষ পুরুষ মৌমাছি থাকে, মৌমাছি তারপরে হচ্ছে শ্রমিক মৌমাছি। কত পরিমাণ। তো এখন আমার কাছে এটাই মনে হয়, সূর্য নক্ষত্র বাদ দিলাম, এটা অনেক দূরের ব্যাপার, কিন্তু যেটা আমি দেখি মৌমাছি, রানী মৌমাছি হিসেবে, তো সেইখানে সেটাকে আমি বলতে পারি না নারী। আমি বলতে পারি আমি সারা জীবন যুদ্ধ করলাম, আপনি যা করেছেন আমিও তাই করেছি। আজকে হয়তো নারীদের নিয়ে ডেকেছেন বলে দুইজন নারীকে নিয়ে আসছেন, বাট আপনি জানেন আমি হাজার হাজার টকশো করি, আমার কলিগ যিনি উনিও করেন। তো টকশোতে আমরা কিন্তু যখন যাই, আপনারা নিশ্চয়ই নারী হিসেবে আমাদের ডাকেন না, না না, যোগ্যতা অনুযায়ী ডাকি, যোগ্যতা অনুযায়ী ডাকি। মানুষ হিসেবে কেউ ডাকেন। শিক্ষক, কেউ হ্যাঁ। গবেষক, তো কেউ রাজনীতিবিদ। আমি ওটাই বলছি। তো সেইখানে যদি আমার যোগ্যতা অনুযায়ী থাকে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি সেটা যদি যোগ্যতা অনুযায়ী থাকে, বিশ্ববিদ্যালয় তো আর বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে আইনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করায় না। যদি ওইটার যোগ্যতা থাকে, যদি আমি মিছিল, মিটিং, স্লোগান যদি একজন মানুষ হিসেবে যোগ্যতা সম্পন্ন রাখি, তাহলে আমি কেন নমিনেশনের বেলায় আমি কেন শুধু নারীর জন্য যাব? অথবা আমি যদি এটা বলি, তিনটা আসন নিয়ে একটা নারী প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় সরকার। আমরা আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো, আমরা একটা প্রতিবেদন দেখি, সেই প্রতিবেদনের শেষ করি। করেন। তিনটা নারী একটা আসনে একসাথে করে, তার নাম হলো সংরক্ষিত। ভোটটা কিন্তু সে নিচ্ছে। আর একটা পুরুষ একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তার নাম হলো জেনারেল। এইটা আপনি আমাকে বুঝায় বলেন কিভাবে? না, আমি তো বুঝি না দেখি আজকে আপনাদেরকে ডেকেছি। আমরা একটা প্রতিবেদন দেখবো আমাদের পর্দায়, এবং সেই প্রতিবেদন আমরা দেখার চেষ্টা করবো এবারে নির্বাচনে নারীদের অবস্থান আসলে সংখ্যার দিক থেকে কেমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ নেমে এসেছে একেবারে শূন্যের কোঠায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রধান রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকায় নারী প্রার্থীর সংখ্যা একেবারেই নেই বললেই চলে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিএনপি 287 আসনের মধ্যে নারীর সংখ্যা মাত্র 10 জন। বিএনপি মোট প্রার্থীর 3.5% নারী প্রার্থী। অন্যদিকে জামাতের প্রার্থীদের তালিকায় কোনো নারী প্রার্থী নেই। অথচ গত কয়েকটি নির্বাচনে নারী প্রার্থীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সংসদে সংরক্ষিত আসন থাকলেও সাধারণ আসনে নারীদের অংশগ্রহণ না থাকা গণতান্ত্রিক প্রতিনিধিত্বের জন্য বড় ধরনের পশ্চাৎপদতা। নারী অধিকার কর্মীরা মনে করেন, রাজনৈতিক দলগুলো নারীদের নেতৃত্বে এগিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। এই পরিস্থিতি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, জনসংখ্যার অর্ধেকের বেশি নারী থাকা সত্ত্বেও তাদের প্রার্থী হিসাবে না থাকা গণতন্ত্রকে অসম্পূর্ণ করে তোলে। আমরা প্রতিবেদন দেখলাম। স্নিগ্ধা, একটু আগে মনি আপা বলছিলেন যে পুরুষ কোটায় নারী বা পুরুষের আসনে আসলে নারী শেষ পর্যন্ত মনোনীত হন। আগে কেউ বাবা থাকেন, ভাই থাকেন, কিংবা তার স্বামী থাকেন। একজন পুরুষের অবর্তমানে নারীকে পছন্দ করা হয়। আপনি কি মনে করেন এটা ঠিক? আর জামাতের এইবারের নির্বাচনে তাদের প্রার্থী নাই, কিন্তু তারা বলেছেন নারীরা অনেক প্রচারণা করছেন এবং তাদের 43% নারী সদস্য আছে। নারীর কাজ কি শুধুই প্রচারণা? নারী প্রচার করবে, নারী আন্দোলনের সময় দাঁড়িয়ে প্রেরিত হবে, নারী স্লোগানে থাকবে। গত জুলাই আন্দোলনে আমরা দেখেছি অনেক নারী তারা এগিয়ে এসেছেন এবং তারা আন্দোলন করেছেন, রাস্তায় ছিলেন, স্লোগান দিয়েছেন। তাহলে নির্বাচনের সময় এমনকি এনসিপিও নারীদের জন্য সেইভাবে এগিয়ে এলো না কেন? আপনার কি মনে হয়? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ তুষার ভাই, নারী হিসেবে ডেকেছেন সে কারণে। না, নারী হিসেবে ডাকি না আসলে। নারীকে নিয়ে যদি আমরা কথা বলি, সেখানেও নারী অনুপস্থিত থাকে, তাহলে আর কোথায় নারী থাকবে? না, ওইটুকুই বাকি আছে আর কি। কোনো জায়গায় তো দেখা যায় তুষার ভাই, নারীদের সমাবেশে কোনো নারী নাই বক্তা,
সবই হচ্ছে পুরুষ হ্যাঁ, আমরা বক্তা। আপনি কি আমরা এটা সেটা দেখতে লক্ষ্য পান না? করেছি। এমনকি অনেক নারী আছেন যে দলে তারা বলেছেন মঞ্চে নারী খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো সেজন্য বললাম যে এখন তো আপাতত জায়গাটা হচ্ছে, বলা যায় না যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাবে যে কোনো একদিন মানে নারী বিষয়ক আলোচনাতে সেখানেও নারী নাই। এটা কিন্তু দুঃখ নিয়ে বলছি। মনি আপাকে অনেক ধন্যবাদ যারা শুনছেন। প্রথম কথা হচ্ছে কি, এই আলাপটা আমি যদি একটু ক্রিটিক্যালি বলতে চাই, একাডেমিক্যালি, আমরা যারা পড়াই বা কাজ করি আমরা কিন্তু দীর্ঘদিন এই কথাটা বলেছি, যে কথাটা আজকে মনি আপা বলছে, যে বাংলাদেশে কিন্তু নারীর ক্ষমতায়ন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হচ্ছে না। কারণ এই ক্ষমতায়নটা নির্ভর করছে আরেকটি পরিচিতির উপরে, সামহাউ অ্যালং দ্য লাইন, এবং সেটা উপর থেকে শুরু করে একদম নিচ লেভেল পর্যন্ত। কিন্তু এমনকি বিগত সরকারের সময় আমি অনেক মানুষকে দেখি তারা বলেন যে অনেক ওমেন ভিজিবল ছিল, এই কথাটা কিন্তু বলা হয়। আপনি যে বললেন না পররাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, ফ্যাক্টরটা কি হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনি একটু কেস 1 বাই 1 পাতা উল্টান, তাহলে আপনি এখানেও খেয়াল করবেন যে ওই প্রসেসে ইদার যেটা হয়েছে যে এই যে বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনা, উনাদের যারা কাছে থাকতেন, ধারের কাছে থাকতেন, সেই নারীরা কিন্তু আসলে ওই অর্থে এম্পাওয়ার্ড হওয়ার সুযোগ পেয়েছেন। আপনি খেয়াল করে দেখেন। এর বাইরে যদি আমি দেখতে চাই যে রুট লেভেল থেকে উঠে আসা নারী, আমি এই ভদ্রমহিলাকে মনে করতে চাই, স্মরণ করতে চাই, উনি বেঁচে নেই, মতিয়া চৌধুরী, একদম ফিল্ড লেভেল থেকে করে আসা যে জায়গাটা, এই ওনাকে আমি স্মরণ করতে চাই। এবং আরও দেখবেন খেয়াল করে তুষার ভাই, যেটা হয়েছে যে এই নারী যখন নামছে, এই নারীকে ব্যবহার করা রাজনৈতিকভাবে খুব সহজ ঐতিহাসিকভাবে, কিন্তু নারীকে এম্পাওয়ার্ডের প্রশ্নে একটা রিজিডিটি খুব ভীষণভাবে কিন্তু পুরুষদের মধ্যে ছিল। ঘটনাচক্রে আনফর্চুনেটলি এবারে আপনি যতগুলো দল দেখছেন পলিটিক্যালি, প্রতিটা দলের প্রধান একজন পুরুষ, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি আশাবাদী হতাম যদি একটি দলের প্রধানও একজন নারী থাকতেন, হয়তোবা চিত্রটা কিছুটা হলেও কিন্তু আপনি ভিন্ন কিন্তু নারীকে এম্পাওয়ার করতে গেলে দলের প্রধানকেই নারী হতে হবে, দলের পলিসির মধ্যে থাকবে না যে নারীকে এম্পাওয়ার করা হবে। নাই তো, আসলে তো নাই, এটা হয়নি কখনো, পলিসিগতভাবে এই কাজগুলো আসলে হয়নি। আপনি 35 থেকে 37% নারী লেবার তৈরি করেছেন আপনার টোটাল শ্রমবাজারের জন্য। আপনি যে বলছেন পলিটিক্যাল ইস্যুর কথা, এই নারীকে আসলে আপনি ওই অর্থে স্কিলফুল কোনো জবেও কিন্তু ইনভলভ করেননি। এমনকি ডাক্তারি প্রফেশন আপনি দেখেন, কত কত ভর্তি হওয়া নারী আজকে কোথায় যায়, তারা এন্ড আপ করে এসে কোথায়। বণিক বার্তায় আজকে একটা রিপোর্ট হয়েছে যে দেশের সবচেয়ে উচ্চশিক্ষিত নারীরা বেকার বেশি, বেকারত্বের সংখ্যায় আজকের বণিক বার্তায় এই রিপোর্টটা বের হয়েছে। ঠিক আছে, এই কথাগুলো আমি কেন বলছি, কারণ আপনার পুরো পলিসি, এর কারণ কি, উচ্চ পদে পুরুষরা প্রেফারেন্স পায়, নাকি উচ্চ পদে যারা পুরুষ এবং নারী তাদের মধ্যে পুরুষরা অধিকতর উপযুক্ত, নাকি নারীকে আসলেই এক ধরনের নেগেটিভ সেন্সে দেখা হয় যে নারীরা সেই পদের উপযুক্ত না? তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে আমার পরিবেশটা নারী বান্ধব হয়নি, এটা কিন্তু খুব সত্য কথা। মানে আমি রাস্তায় হাঁটলেই বা আমাকে দেখা গেলেই যে পরিবেশটা নারী বান্ধব তা কিন্তু না। নারী বান্ধব পরিবেশ অর্থ হচ্ছে সেটা যেখানে আমি নারী, আমার এজেন্সিটা নিশ্চিত করা সম্ভব, অ্যাবিলিটি টু অ্যাক্ট। কিন্তু ঘটনাচক্রে যেটা হয়েছে যে এখানে যত নারীরা ছিল তাদের কিন্তু অ্যাবিলিটি টু অ্যাক্ট করার ক্ষমতাটা খুব আর দুটি। 2 নাম্বার কারণ হচ্ছে এখানের যে নারীরা আছে সেই নারীদের একটা সামাজিক, আমাদের নারীদের না, একটা সামাজিক মন তৈরি হয়েছে। সেই মনটা হচ্ছে নারী হচ্ছে সার্ভারের একটা মন। মানে আপনি দেখবেন, আপনি গ্রামগুলা দেখেন, আপনি এটা ধরতে পারবেন, মনিয়াপাও ধরতে পারবে, 90-এর দশকের আগে আপনি যে বলছিলেন এখানের যে গ্রাম ছিল, গ্রামের মেয়েরা কৃষক ছিল অনেক বেশি। খেয়াল করে দেখেন, এডুকেশনের হার বেশি ছিল। পুকুরে মেয়েরা সাঁতার কাটতো, খোলা পুকুরে মেয়েরা সাঁতার কাটতো, জেলে মাছ ধরতে যেত। হ্যাঁ, অল অফ এ সাডেন আপনি দেখবেন এই পুকুরটা, এই যে ভিজিবিলিটি, হাট বাজারে নারী পাওয়া যেত, কিন্তু বাজারে যেত। এই ভিজিবিলিটিটা কমা শুরু করলো কখন? এই ভিজিবিলিটিটা কমা শুরু করলো 2 ভাবে। প্রথম আঘাত আসলো কিন্তু সংস্কৃতির পক্ষ থেকে, কালচারের পক্ষ থেকে। যাত্রা হতো, যাত্রার মধ্যে কিন্তু নারী থাকতো। আই এম ভেরি সরি, এটা আমাকে বলতেই হবে। 2010 সালে নাসিরউদ্দিন ইউসুফ একটা সাইন করেন, সেখানে লেখে যে যাত্রা হচ্ছে অশ্লীল, আজকে থেকে যাত্রা হবে না। এই যে দেখেন, গ্রামের যে
সরাসরি যাত্রা দেখার ওখান থেকে পালা থেকে নারী সরে যাত্রা যাচ্ছে। অশ্লীল ছিল না, যাত্রার মাঝখানে কিছু অশ্লীল কর্মকাণ্ড করা হতো। যাত্রা তো অশ্লীল ছিল না, কিন্তু তিনি যাত্রা যে তো সাইনটা সিরাজউদ্দৌলা করেন, হয়, যাত্রা হ্যাঁ, হয় exactly। রূপবান। কিন্তু সেটা তো এরপর থেকে যাত্রা বন্ধ হয়ে যায়, 2010 পর থেকে যাত্রাটা বন্ধ যাত্রার হয়ে যায়। মাঝখানে অশ্লীল কর্মকাণ্ডের জন্য যাত্রা সেটার শিল্পীরা জন্য দায়ী কোনো না। কিছু করা হয় না, সেটা আরেকটা গল্প ছিল, এটা তো খুবই দুঃখজনক, আমি সেটাই বলছি। আর তৃতীয়টা, টিভি চলতো টঙের দোকানে, ওখানে বাংলা সিনেমাতে কখনো শাবানা, কখনো ববিতা, কখনো রোজিনার মতো মানুষরা অনেক সপ্রতিভভাবে দেখানো যেত। তার যে সোসাইটিতে কন্ট্রিবিউশন আছে এরকম নানা চরিত্র দেখা যেত, এম্পাওয়ার্ড হয়েও দেখা যেত। পালাবি কোথায় নামের একটা ছবি ছিল হুমায়ুন ফরিদি, সেটাও দেখা যেত। সেটা আপনার রিপ্লেস মান সম্মান, হ্যাঁ সেখানে শাবানা মারামারি হ্যাঁ করে। হ্যাঁ, সেখানে রিপ্লেস হয়ে গেল হচ্ছে পিস টিভি। শুরু হয়ে গেল ভীষণ রকমের ওয়াজের চক্র। আমি ওয়াজকে খারাপ বলছি না, কিন্তু আপনি এখনো ইউটিউবটাতে যে তার মানে দেখেন একটা সাংস্কৃতিক একটা অবক্ষয় বা একটা সাংস্কৃতিক বাধা তৈরি হয়েছে। ভয়ঙ্কর। আর তৃতীয়টা কি? কারণ আমরা বিরতিতে যাব। না, আর তৃতীয়টা যেটা হয়েছে যে আপনি এই মুহূর্তে কেবলমাত্র নারীকে খুব সাময়িকভাবে পলিটিক্যালি ওয়েপেনাইজ করছেন। অর্থাৎ নারী এখানে কেমন জানেন, ধরেন কোন একটি দল বলছে, এটা বিবিসির প্রতিবেদন বলছে যে তাবলিগ করার নামে যখন আছে তখন অনেক নারী আছে। বিবিসির প্রতিবেদনটা আমি গিয়েছিলাম, প্রতিবেদনে বলছে তারপরে নারীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। না না না, তাবলিগের জন্য নারী যাচ্ছে, এখন তারা তাবলিগ করেন, এখন তারা নির্বাচনী প্রচারণায় নামছে, বুঝছেন? কিন্তু এখন কিন্তু আর তাবলিগ লাগছে না, তার মানে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। নারী কিন্তু সেটাই তো, গুপ্ত মানে ছিল না, নারীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ছাত্রী সংস্থার হলে পরে শিক্ষককে হ্যারাস করা যাচ্ছে, সেখানে নারী দেখা যাচ্ছে। কিন্তু আপনি নারীকে ক্ষমতায়িত করতে পারবেন না, তার কারণ আপনি নিজেই বলেছেন এটা তো আপনার পক্ষে সম্ভব না। কাজেই প্রশ্ন আসে, খালেদা জিয়ার আন্ডারে যখন আপনি চলে গেলেন 4 দলীয় ঐক্যজোট করতে, তখন আপনার ফিলোসফিটা কোথায় ছিল? এই জায়গাতে আমরা একটু পরে আসব। এই মুহূর্তে বিরতি ছাড়া একেবারে অনুষ্ঠান চালানো ঠিক আছে, সম্ভব না। okay। চলমান ফিরে আসবে একটি ছোট্ট বিরতির পর। বিজ্ঞাপন দরকার হয় অনুষ্ঠানের জন্য। বিরতির পর ফিরে এলাম চলমান নিয়ে, এবং একটু আগে যে কথা হচ্ছিল সেখানে আমরা একটা শব্দগত বিভ্রাট করেছে। সেই শব্দগত বিভ্রাটটি হচ্ছে, আমাদের আলোচক বলেছিলেন যে তাবলিগ, আসলে সেটা হবে তালিম। এই আরবি শব্দ অনেক সময় আমরা বুঝি না অথবা সবসময় ব্যবহার করি না বলে আমরা ভুল করি, কিন্তু আমি আশা করছি যে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে স্নিগ্ধা, আপনার কাছে আরেকবার ফেরত আসি, তারপর আমরা মনি আপার কাছে যাব। সেটা হচ্ছে যে একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করেছি, যে আপনি যেটা বলছিলেন যে নারীকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, আমরা নারীকে তার প্রাপ্য সম্মানটা দিতে চাই না, এমনকি ইলেকশনের সময় এটা ঘটছে। আরও একটি বিষয় ঘটছে, সেটি হচ্ছে কিছু কিছু দল বলছেন যে তারা নারী থাকলে কোথাও বসবেন না, নারী যদি কোথাও আলোচনা করে থাকবেন না, নারী যদি প্রতিদ্বন্দ্বী হয় তাহলে কোনো আলোচনায় থাকলে সেই প্রতিদ্বন্দ্বিতার আলোচনাও তারা বসবেন না, এবং নারীকে তারা রীতিমতো বর্জন করছেন, মানে শারীরিকভাবে বর্জন করছেন, সামনে থাকতে পারবেন না, ভিজুয়াল বর্জন। এইটাই বা কেন হচ্ছে? আর কেনই বা আমরা ইশতেহার বা কোথাও নারীকে সেইভাবে দেখতে পাচ্ছি না? সরব উপস্থিতি থাকার কথা তো নারীর স্বাস্থ্যের সমস্যা আছে, নারীর কর্মসংস্থানের সমস্যা আছে, নারীর ক্ষমতায়নের সমস্যা আছে, নারীর চাকরি, বেকারত্ব, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনার জায়গা আছে, নারীর পোশাক নিয়ে প্রচুর তাদেরকে হ্যারাসড হতে হয়, সেই স্বাধীনতা নিয়ে কথা রয়েছে, সম্পত্তিতে নারীর উত্তরাধিকার নিয়ে কথা রয়েছে, শিক্ষায় নারীর অগ্রাধিকারের বিষয়ে কথা রয়েছে, অনেক কিছুই তো রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এই আলোচনাগুলি খুব একটা বক্তৃতায় বিতর্কে কোথাও উঠে আসছে না। এটা আপনার কেন হচ্ছে বলে মনে হয়? কারণ আপনি এবার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রধানতম বিষয় হিসেবে উপস্থাপন করেছেন রিলিজিয়নকে, এবং এটা খুব দুঃখজনক। এটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর রিলিজিয়ন। খুব মজা, কিন্তু খেয়াল করে দেখবেন এদেশে কিন্তু অনেক নন মুসলিমও থাকে, তাদের রিলিজিয়নের নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। অর্থাৎ এখানে সংখ্যাগরিষ্ঠের যে রাজনীতি, ধর্মর ব্যবহারটা অনেক বেশি, এবং সে কারণে যেটা হয়েছে যে ফিলোসফিতে বিশ্বাস করা হচ্ছে যে আপনি এখানে আসলে নারী তো মাথার তাজ, আপনারা মানে এই যে নারীকে যে সম্মান করতে হবে, এই যে কথাটা, এটা এখন এমন অবস্থায় পৌঁছেছে। আমরা বহুবার বলেছি আমরা সম্মান চাচ্ছি না, তো
না, আমরা তো সম্মান চাইছেন, সেটা প্রাপ্য সম্মান। না, না, আমরা- মানে মাথার তাজ বানিয়ে আমরা সম্মান চাচ্ছি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের মতো করে কাজ করার অধিকার তো চাচ্ছি। সম্মান একটা অধিকার না? না, সম্মান পাওয়া কোনো অধিকার না। মানুষ মানুষের যোগ্যতা অনুযায়ী সম্মান পাবে। আপনারও যে যোগ্যতা, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন, আমি আমার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবো। প্রশ্ন এখানে যোগ্যতার। সম্মান দিয়ে আলাদা করে আমরা মেয়েদেরকে সম্মান করি, এটা নিয়েও আপনি রাজনীতি করতেছেন। মেয়েদেরকে মাথায় তাজ করি। এই যে একটু আগে আপনাকে বললাম যে এই রাষ্ট্রের শ্রমিক, এই রাষ্ট্রের অর্থনীতি, শ্রমবাজার, সব জায়গায় নারী আছে। আপনি মাথার তাজ করে রাখবেন, ঘরের পরিবানায় রাখবেন, তো আমাকে তো আপনার প্রজেকশনই যখন হবে, আপনি যখন আমাকে ঘরের ভিতরে রানী করে রাখার প্রজেকশনে ঢোকেন, তখন কি আসলে নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর কোনো কিছুর কোনো প্রয়োজন আছে? কোনো কিছুরই তো কোনো প্রয়োজন নাই। তার জলজন্ত উদাহরণ তো এই রাষ্ট্রে আছে, এই দেশগুলোতে তো আছে, আশেপাশে যারা এই ফিলোসফিতে বিশ্বাস করে। সমস্যা ঠিক ওই জায়গায় হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটি এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই রাষ্ট্রে যিনি বা যারা আইন প্রণেতা হবেন, এই জন্য সংসদে যাবেন, আমার সত্যি বলতে ইচ্ছা করে তারা কি এই রাষ্ট্রের যে এটা যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কারণ আপনি যদি এটা জানেন তাহলে তো আপনার এটা বলার কথা না যে এখানে নারী আছে দেখে আমি এখানে বসবো না, যেটা বরিশাল মানে এটা আসনে কি আপনি হয়েছে। বলতে চাচ্ছেন যে মেইল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হয়ে এই গেছে? নামটা একটু change আচ্ছা, করে আমরা দেন। এখানে এটা- আসি এটা People's না, Republic না করে মানে Male আমাদের People আচরণের বানিয়ে দেন। মধ্যে অনেক পুরুষ বাদী একটা ব্যাপার আপনারা দুজনই বলছেন। মনি আপা তো বলেই বসেছিলেন যে এটা পুরুষবাদী দায়ী। তো আমরা মনি আপা আপনার কাছে আসি। আমরা দেখি যে এইবার যারা নির্বাচন করছেন, যারা নারী, আমরা লক্ষ্য করছি যে তাদেরও মধ্যে এক ধরনের স্টিরিওটাইপ আছে, যেটা আপনি বলছিলেন যে পারিবারিক একটা উত্তরাধিকার অনেকের কাজ করে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে একজন নারী নির্বাচন করছেন, মাথায় মুকুট দিয়েই ঘুরছেন। তো সেরকমও তো হচ্ছে যে তিনি একবার বিশ্ব সুন্দরী বা কিছু একটা হয়েছিলেন, ওই মুকুটটা তিনি আর খুলছেন না। তো এরকম তো আমরা দেখতে পাই। নারী কি সবসময় নিজের যে প্রতি নিজের যে আচরণ করা উচিত সেটাও ঠিক মতো করে? আর আরও একটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলি কিন্তু ঘটছে আমাদের চারপাশে, কিন্তু রাজনৈতিক দলের নেতারা কেন এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন না? রাজনৈতিক দলের বৃহৎ নেতারা তো এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, তারা তো তাদের কর্মীদেরকে বলতে পারেন, স্টেজে তাদেরকে জায়গা করে দিতে পারেন, তারা ইনিশিয়েটিভটা নিতে পারেন। কেন নিচ্ছেন না বলে আপনার মনে হয়? এটা আসলে এক ধরনের তাদের যুগের পর যুগ, তাদের বাড়িতেও মেয়ে আছে, তাদের আবহমান কাল থেকে এটা হয়ে আসছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে একজন নারী, একটা পুরুষ নারীকে কখনোই রাজনীতিতে তাকে প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু ওই পুরুষটা যখন অসুস্থ হয় বা তার উত্তরাধিকার প্রশ্নে আসে, তখন কিন্তু সে তার ঘরের নারীটাকে সবচেয়ে বিশ্বাস করছে। ওইখানে সে কিন্তু অনেকগুলো পুরুষকে আমি এইবার দেখেছি, এর আগেও দেখেছি, এইবার বেশি। শুধু তারা নিজেরা না, তাদের বউদের জন্য তারা এক ধরনের আন্দোলন করেছে নমিনেশনের জন্য। আপনি বলেন ওইটা কি তাদের বউদের জন্য আন্দোলন? ঠিক আছে, 1-11 মতো সময়, ওই সময়ে অনেক পুরুষরা জেলে গিয়েছে, তার বউরা তাদের দুঃসময়ে পাশে থেকেছে, নির্বাচন করেছে, কেউ পাশ করেছে। সেটার মর্যাদার, যদি মর্যাদার কথা আসে, তাহলে তো আপনি এটা বলতে পারতেন যে আমি তো ছিলাম না অনেক দিন, আমি আমার জায়গাটা তোমার দখলে গেছে, তুমিই এখন করো। তার ওই যে কয় না, মায়ের জন্য কান্দি শুটকির পুটলাও বান্দি, তাদের ওইটাও চাই, এটাও চাই। ওইখানে কিন্তু তখন ওইটাই আবার যখন যদি তারা সাকসেস হয়, সেখানে কিন্তু বলবে এটা নারীর হিসাব। এখানে একটা জিনিস ছোট্ট ভুল হয়েছে, সেটা হলো বিএনপিতে 10টা না 9টা নারী মনোনয়ন এখন আছে। হ্যাঁ, আমাদের 10টার বেগম একজন খালেদা জিয়ার উনি আসনটি চলে যাওয়ার পর শূন্য হয়েছে। সেই অর্থে ধরলে আবার বিএনপির কিন্তু 12টি আসন ছিল, বেগম জিয়ার তো 3টি আসনে 12টি ছিল, সেটা তো 2টা দিয়ে দিতে হতো। আপনি যেটাই বলেন না, ওটা তো রাখতে পারবে না সে, তো দিয়ে দিতে হওয়াতে 10টাই ধরেন, আপনি 12টাই ধরেন, এটা কোনো 10 সমস্যা জন নারী 12টি আসন হ্যাঁ। ছিল। তো এখন আমার কথা হচ্ছে যে ওই নারীরা ব্রাহ্মণ আর বাকি নারীরা নমশূদ্র, যারা ফিল্ডে কাজ করেছে, তাদেরকে ট্রিট করা হয় এরকমই নমশূদ্র। তার মানে কি মাইন্ডসেটটা, ওইখানে মাইন্ডসেটটা নারীর জন্য কিন্তু পুরুষটা মানে মেন্টালিটি ভাবে এগ্রি না, যতটা একজন বাবা পুরুষ এগ্রি। এখন কিন্তু আগে আপনি কিন্তু বলতে চাইছেন যে বাবা পুরুষ আবার স্বামী পুরুষের চেয়ে একটু ভালো? না, স্বামী পুরুষ বাবা পুরুষ এক। আমি বাবা পুরুষকে এই জন্য আনছি,
আমি যখন আপনার সাথে কথা বলছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারীরা পড়ালেখা করে। মেডিকেলে এই গত 25-এ মেডিকেলে 65% নারীরা চান্স পেয়েছে। এটা বাড়ছে। এইখানে যদি বাবা পুরুষরা যদি সমার্থকভাবে যদি মেয়ে এবং ছেলেকে এক করে না দেখতেন, তাহলে কিন্তু আগের মতোই হতো, শিক্ষার মানটা কিন্তু নারীদের জন্য পিছিয়েই যেত। তার মানে বাবারা কিন্তু আগের থেকে অ্যাডভান্স হয়েছে। কখন? যখন দেখেছে এই কয়েক যুগে নিজেদেরকে দেখেছে যে একটা ছেলের চেয়ে একটা মেয়ে তার খোঁজ খবরটা বেশি রাখে। আমরা কিন্তু ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা এটাও নিই। কি এক ধরনের স্বার্থপরতা না, যে মেয়েটাকে তাই ডাক্তার বানানোর জন্য বেশি হতে বেশি পারে, পাঠাচ্ছে, হতে পারে। আবার অন্য পেশায় দিতে চায় না। এটাও হতে পারে তার মেন্টালিটির যুগের পর যুগে তার সন্তান হিসেবে সমানের জায়গায় আসছে। যেমন আমার হাজবেন্ড অকপটে বলতে পারে আমার যা সম্পত্তি আছে আমার ছেলে মেয়েকে আমি সমান দিব। তার মানে কিন্তু আমি ইসলামের বিরুদ্ধাচরণ করছি না, এটা সে অর্জন করেছে মেন্টালিটি। সেটার জন্য আবার আমি কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরে থেকে আমি বলা শুরু করেছিলাম। তো এই জায়গাটায় নারীরা অ্যাডভান্স হয়েছে। কিন্তু রাজনীতিতে আপনি দেখেন, রাজনীতিতে যে ঘরের পুরুষ নেতাটার যে ঘরে ছেলে সন্তান নাই, সে কিন্তু তার মেয়েকেই রেডি করছে। অনেকগুলো কিন্তু এর মধ্যে হয়েছেও, আপনি দেখেন যারা মনোনয়ন পেয়েছে, যাদের ঘরে ছেলে নাই বা ছেলে অ্যাডাল্ট না, তারা কিন্তু মেয়েরা তারা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কিংবা নির্বাচনে ইনভ্যালিড হওয়ার পরে তাদের মেয়েকে এগিয়ে দিয়েছে পুরুষরা। তো এটা কিন্তু বিপদে পড়ে তো আমি নারীর ক্ষমতায়নটা আমি ধরতে পারি না। আমি নারীর ক্ষমতায়ন ধরতে পারি আমি যদি ক্লাস 6-এ পড়ে যদি লিখি ভালো পরীক্ষার হলে, আমি 7-এ উঠবো এবং সম্মানের সাথে উঠবো, এটাই স্বাভাবিক। তাহলে একই রেজাল্ট করছি আমি বা বেশি করছি, আমি কেন ক্লাসে পাস করছি না? আপনি উদাহরণ দিচ্ছেন নারীর ক্ষমতায়ন শিক্ষা, কিন্তু আমরা আসলে এই নির্বাচনে নারীর ক্ষমতায়ন কেন হচ্ছে না? আমি নির্বাচনটাকে নিয়ে আসছি, শিক্ষার তুলনা করলাম, শিক্ষায় কিন্তু হয়েছে। নারী এত আছে, তাহলে আপনারা নির্বাচনে কেন থাকতে পারে না? নির্বাচনে ওই যে মাইন্ডসেটটা আমি যে কথাটা বলছি, যখন শিক্ষায় তখন বাবারা ভালো থাকে, স্বামীরা ভালো থাকে, ওখানে তো যখন বাবা থাকে নির্বাচনে না, যায় তখন থাকে না। ওইখানে তো বাবা থাকলো না। ওইখানে যখন উত্তরাধিকারের প্রশ্ন এবং রাজনীতিটাকে পুরুষরা আপনার এখানে উত্তরাধিকারের আমরা একটা দেখতে পাচ্ছি যে আপনি রাজনীতিকে দায়ী না করে আপনি শুধু পুরুষদেরকে দায়ী করছেন। এটা কি আসলে পুরুষরাই দায়ী? রাজনৈতিক দলের কোনো ভূমিকা নাই? রাজনৈতিক দলে যে 43% নারী আছে তারা কেন এক হয় না? আমি একটু স্নিগ্ধা আপনার কাছে যেতে চাই। আমাদের নারী আন্দোলনের এত বড় বড় নেত্রীরা, যে নারী সংস্কার কমিশন হলো, সেইখানেও নেত্রীরা ছিলেন, একটা দারুণ একটা রিপোর্ট বানিয়েছিলেন যেটা নিয়ে মহাসমাবেশ করতে হয়েছে অন্য কিছু দলের। তাহলে এখন তারা কেন চুপ? যে এই জুলাই সনদে 5% আসনে নারীর মনোনয়ন দেওয়ার কথা ছিল, এই পুরুষদের দলগুলি সেটাতে স্বাক্ষর করেছে, তারপরেও কেন দিল না? এবং নারী আন্দোলনের নেত্রীরা কেন চুপ করে রয়েছে? আপনি খুব সুন্দর বলেছেন, আপনার কথার মধ্যে উত্তর আছে। কারণ যে নারী সংস্কার কমিশন যে সব প্রস্তাবটা দিয়েছিল, আমি আর কি আসলে না, আমি ওই প্রস্তাবের অনেক প্রস্তাবে আমারও অনেক ক্রিটিক্যাল ভিউ ছিল। আমি কিন্তু সিরিয়াসলি ভেবেছিলাম একটা লেখা লিখবো, কিন্তু ওটা লেখার কোনো সুযোগই পাই নাই। তার আগে যে ঘটনাটা ঘটেছে, এই যে চুপ কেন, এটার উত্তরটা মনিপা যেটা বলার চেষ্টা করছেন, রাজনীতিটা দেখেন খুব দুঃখজনক। ওইখানে আপনি এটা আসলে না তুষার ভাই, যদি সম্ভবত আমি আপনাকে ওই দলগুলোর নাম যদি আপনি একটু বলতেন, একটা সমাবেশ হয়েছিল। হ্যাঁ, ওই সমাবেশে সবচেয়ে আমরা অবাক হয়েছিলাম যে এনসিপির তরুণ নেতা গিয়ে সেখানে বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তাদের দলে এত নারী ছিলেন। আন্দোলনের সময় এক নারীকে আমরা দেখেছি ট্রাকের সামনে দাঁড়িয়ে যেতে, এক মাকে দেখেছি ছেলের পিঠ চাপড়ে দিতে, এক নারীকে প্রহৃত হতে দেখেছি ওই যে পাবলিক লাইব্রেরির সামনের যে রাস্তাটা মনে হয় সেইখানে রক্তাক্ত ছবি, এবং নারীদের অসংখ্য স্লোগানে, মিছিলে, আন্দোলনে আমরা ছবি দেখেছি। সেই সময় নারীদেরকে সেবা দিতে দেখেছি, মানে নানান রোলে দেখেছি। হঠাৎ পলিটিক্সের এই খেলায় এসে নারীরা সব পর হয়ে গেল, এটা কেন? তখন ওই যে গালি দেওয়ার সময় তিনি মৌনতা অবলম্বন করলেন। আপনি দেখেন ওখানে আরো ইন্টারেস্টিং দল পাবেন। আপনি ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি এবং ওইখানে এই যে 10-11 দলের যে জোট, জামাত ভিত্তিক, তারা কিন্তু এখানে ছিল প্রায় সকলেই। তার মানে এই জোট কি আসলে নারী বিরোধী জোট? না, কিন্তু তাদের তো 43% নারী আছে, নারীরা তাদের জন্য প্রচার না, আপনি কি বলছেন? ওনারা তো মেয়েদের সম্মান করেন, ওনারা তো মেয়েদেরকে মাথার তাজ করে রাখেন। তবে এখানে ওনারা একটা কথা একটু সংশোধন করলেই পারেন। ওনারা শুধুমাত্র কি, আমার একটা প্রশ্ন, ওই নারী সংস্কার কমিশনের নারীরা কি নারী ছিল না? হ্যাঁ, সবাই। তাদেরকে যখন গালি দেওয়া হচ্ছিল তখন মাথার তাজ, সম্মান, এগুলো কোথায় ছিল? নাকি ব্যাপারটা এরকম, উনারাও ওই যে একটু আগে যে দলটি বললেন না যে মেয়ে থাকলে যাবে না, উনারাও কি বাংলাদেশে শুধুমাত্র সহি নারীকে সম্মান করেন আর অসহি নারীকে সম্মান করেন না, অসম্মান করেন?
এই প্রোপাগান্ডা নিয়ে বসছেন, তাহলে কি এখন ওনাদের প্রতিষ্ঠান এরকম হবে কিন্তু যে আমি- অন্তর্বর্তী সরকারও তো নারী কমিশনের রিপোর্টটাকে প্রায় ডিচ করে দিল, মানে অন্তর্গত নারী কমিশনের রিপোর্ট আমার মনে হয় না কোনো সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সে আসলে তার কোনো ওরই দেখা যায় একটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তো রীতিমতো গণভোট হচ্ছে, হ্যাঁ, প্রচার প্রচারণা হচ্ছে, হ্যাঁ, সরকারি হ্যাঁ। টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, definitely। তাহলে নারীর রিপোর্টটা কোথায়? এমনকি জুলাই সনদেও নারীর সেই রিপ্রেজেন্টেশন সেভাবে নাই। না, অবশ্যই না। এবং অন্তর্বর্তীকালীন সরকারটি আসলে গত 1.5 বছর ধরে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে? পুরুষ? তাহলেই তো আপনি না, আমি কোনো পুরুষ বলছি না, কোন পলিটিক্যাল, কখনো কিংস পার্টি, কখনো তরুণদের দ্বারা, কখনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি দ্বারা নিয়ন্ত্রিত যে হয়েছে, তার প্রমাণে কি এটা প্রমাণিত করে না? কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ঐক্যমত্য কমিশনে যে ওনারা গেলেন আসলেন বা যা কিছু বা ছবি, আপনি দেখবেন একজন নারী ওখানে, 2-1 নারী ওখানে নিয়মিত ছাড়া আর কেউ যাননি। আবার দেখবেন ওই ছবির মধ্যে নারী খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এই সেটা পুরো নাই। প্রক্রিয়াটা তো আপনাকে একটা রাজনৈতিকীকরণের মধ্য দিয়ে খুব সিস্টেমেটিক্যালি মেয়েদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ রেদার এখানে মেয়েদেরকে কিন্তু, আমি এটা খুব দায়িত্ব নিয়েই বলছি, এমনভাবে মেয়েদেরকে ওয়েপেনাইজ করা হচ্ছে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে যে আমাদের দৃশ্যের পটের মধ্যে মেয়েদের সম্পর্কে একটা নেতিবাচক চরিত্রকে উস্কে দেওয়া হচ্ছে। উদাহরণ দেই, খেয়াল করে দেখেন তুষার ভাই। আমরা এই উদাহরণটা বিরতির পরে নেব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপনে, চলমানের এই চলমান আড্ডায়। ছোট্ট বিরতি, কিন্তু এখন আপনারা অনেক নারীদেরকে দেখতে পাবেন। বিজ্ঞাপনে নারীদের ছড়াছড়ি থাকে। এতক্ষণ চলছিল বিজ্ঞাপন, এখন চলবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম চলমান, প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশনে, এবং আমাদের দুজন আলোচক বেশ কঠিন আলোচনা করছেন। তারা এরই মধ্যে বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন যে কারণে নারীদের ক্ষমতায়ন হচ্ছে না। কিন্তু নারীদের ক্ষমতায়নের বিপক্ষে তো আমরা আরেকটি শক্তি দেখতে পাই, সেটি হচ্ছে সামাজিক মাধ্যম। সেই সামাজিক মাধ্যমে আমরা দেখি যে নারীদেরকে হ্যারাস করা হয়, বুলি করা হয়, নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, এবং ক্ষেত্র বিশেষে সেখানেও আমরা নারীদেরকে খুব একটা প্রতিবাদী হতে দেখি না, বরং তারা সরে যান, তারা দুঃখ পান, তারা তাদের স্থানটা ত্যাগ করেন। নারীর মধ্যে এই প্রবণতা থাকার কারণেও কি নারী আসলে বুলিড হন? নারীরা যথাযথ প্রতিবাদ করেন না? স্নিগ্ধা? না, প্রতিবাদ করবে মানে করেন না, ব্যাপারটা এরকম না। প্রতিবাদ করবেটা কোথায়? প্রসেসটা কি আছে? কোনো জায়গাটা কি আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি চিন্তা করে দেখেন, গণজাগরণ মানে এই যে পুরা যে এটা হলো, গণ অভ্যুত্থানটা হলো, যে গণ অভ্যুত্থানে যে এত নারী ছিল, তাদের বন্ধুরাই তো তথ্য উপদেষ্টা ছিলেন, যুব পরামর্শ উপদেষ্টা ছিলেন, এবং সেই মেয়েগুলাকে আপনার প্রথম কিন্তু সেই মেয়েগুলাকে অনলাইনে বুলিং, ট্রলিং, স্লাট শেমিং করা হলো। কিন্তু ওখানে যেয়ে কিন্তু তাদের এই যে অনলাইন বুলিং, ব্যাশিং, ট্রলিং, এগুলোর জন্য যে সে একটা সাইবার স্পেসে কোনো তো মানে নিবে, কোনো আইন পাশ করবে বা কোনো একটা ব্যবস্থা নিবে, প্রোটেকশন নিবে, এ ধরনের কোনো কিছুই করা হয়নি। সবচেয়ে বড় সমস্যা, এই পুরা নারীর সমস্যাটাকে কেন এক অদ্ভুত কারণে রাষ্ট্র, সমাজ সকলে ভাবছে যে এটা না নারীর সমস্যা, এটা যে একটা কালেকটিভ সমস্যা, এই ভাবনাটার মধ্যে কেউ। এখানে একজন রাজনীতিবিদ আছেন, তিনি রাজনীতির কারণেও বুলিড হন, নারী হিসেবেও বুলিড হন, নানান কারণে তাকে বুলিড হতে হয়। এখন আপনি আমাকে বলেন যে এই যে আঘাত, এই আঘাত তো আসলে কিভাবে মানসিক প্রতিক্রিয়া ফেলে একজন নারীর জীবনে? তো এটা খুবই কঠিন। আপনি একদিকে আপনার দলে জায়গা পাচ্ছেন না, পুরুষরা আপনাকে বাধা দিচ্ছে, নানান প্রক্রিয়া, নানান পলিসি, নানান প্রক্রিয়া। আরেকদিকে সামাজিক মাধ্যমে আপনাদেরকে বুলি করা হচ্ছে, রাস্তাঘাটে বুলি করা হচ্ছে, আপনি নারী বলেও বুলিড হচ্ছেন, আবার রাজনীতি করেন একটা দলে সেজন্যও বুলিড হচ্ছেন। এই প্রতিক্রিয়া আসলে কি একজন মানুষের? আপনি কিছুদিন আগে আপনার উপর দিয়ে এরকম বুলিং। দেখেন, আপনি মন থেকে আপনার জন্য দোয়া আসলো। আপনি এমন একটা প্রশ্ন করছেন যে এটা যে কতটা সেনসিটিভ, কতটা মানুষকে ভোগান্তি দিতে পারে, এটা শুধুমাত্র ভুক্তভোগী বুঝে। আপনি পুরুষ, তারপরে যে আপনি বুঝার চেষ্টা করছেন, এই জন্য আপনাকে মন থেকে দোয়া করলাম। এটার জন্য কোনো বয়স লাগে না এই বুলিংয়ের শিকার হতে। আমি নিজেকে চিন্তা করি, আমি যদি 20 বছর যাবৎ টকশো করি, 20 বছর আগে আমার বয়সটা আরও 20 বছর কম ছিল, সেদিন কিন্তু আমি বুলিংয়ের ওইভাবে শিকার হইনি। কেন হইনি আমি খুঁজে বের করছি। আমি কেন ওই দিন হলাম না, ওই দিনও তো আমি একটা সরকারের বিপক্ষে চরমভাবে কথা বলেছি, সেটা হলাম না এই কারণে ওই যে গুপ্ত রাজনীতিটা ছিল, গুপ্ত রাজনীতির তারাই তো পড়ালেখাটা করতো। যেটা প্রকাশ্য রাজনীতি ছিল, তারা তো সারাদিন ধান্দা করতো, পেটের ধান্দা, কত টাকা কামাই করা যায়। তারা টকশোও দেখতো না, তারা এইসবও করতো না। ওই যারা পড়ালেখা করতো, তারা তাদের পক্ষেই যাইতো আমার কথাগুলো।
তারা বলতো, আপা আমি যদিও আওয়ামী লীগ করি, আপনাকে আমি ব্যক্তিগত পছন্দ করি। আমি না গদগদ হয়ে যেতাম ওই মানে এইগুলা। গুপ্ত হ্যাঁ, রাজনীতিবিদদের গুপ্ত বাণীতে। ওই কমেন্টগুলো পড়ে আমি গদগদ হয়ে যেতাম, নিজের অনেক বড় বড় মনে হতো, উমা আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ পছন্দ করে। এখন যখন আমাকে ঢালাও গালি দেয়, আমি তখন বুঝি যে এই মানুষগুলোর লেখার মান তো একই, ধাঁচের মান তো একই, তার মানে এরা কারা? এরা তাহলে বট, এরাই তাহলে গুপ্ত। এই যে এই জায়গাটা থেকে মানে আমাকে যে এতদিন এত ভদ্র সেজে আপনার মন কেড়েছে, এখন বেরিয়ে এসে আমি এতদিন পরে আপনাকে অসম্মান মানে করছে। আমি যে কতটা ফুলিশ ছিলাম এটা যখন আমি এখন বুঝতে পারছি, নিজের সমস্যাগুলোর ভেতর দিয়ে, নট অনলি মি, আপনারাও ফুলিশ ছিলেন, অনেকে সেই ফ্যাসিস্ট বলি যাই বলি সেই সরকারও ফুলিশ ছিল, তারাও বুঝতে পারে নাই। এই আমাদের যে জায়গাটা যে গেছে একটা লম্বা জার্নিটা, সেই জার্নির মধ্যে যারা মানুষ হয়েছে, এই মানুষ নামের অমানুষগুলো হয়েছে, তারা যখন এইভাবে একটা মায়ের মতো বয়সের, আমি তো তাদের নিঃসন্দেহে মায়ের মতো বয়স, নইলেও বড় বোনের মতো, সর্বোচ্চ বড় বোনের মতো বয়স, আমাকে যখন তারা এই ধরনের, একবারও চিন্তা করে না আমাদের এই বোনটা দেশের জন্য কতটা লড়েছিল, আমাদের এই বোনটা আমাদের জন্য কতটা লড়েছিল, তারা যখন একদম কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই তাদের, কিন্তু তারা আপনাকে যখন আমার গালি দেয়। ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, এই বট বাহিনীর মধ্যে নারীও থাকে হ্যাঁ, এবং তারা পড়তেও চায় না, এবং তারা জানেও প্রচণ্ড না অনেকে গালিগালাজ যে করে। কেন। একজনের সঙ্গে আমার একবার কথাও হয়েছে, আচ্ছা। এবং সে আমাকে যখন তার পরিচয় ভাবে আমি বুঝে ফেলেছি, তখন সে আমাকে বলল যে যেটা করেছি ভুল করেছি, আর করব না। তো এবং আরেকটা চমৎকার অনুরোধ করলো, বললো সামনে আমার বিবাহ, আমার শ্বশুরবাড়ির কেউ যেন না জানে যে আমি এইভাবে উৎকট গালিগালাজ করতাম। কিন্তু তাহলে নারীরাও এর মধ্যে কেন যুক্ত হয়? এটা কি এই জন্য যে এইরকম আচরণ করলে পুরুষরা তাদেরকে জায়গা দিবে? আমার কাছে সেটা শুধু মনে হয় না, আমার কাছে মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাটা এইখানে কিছু কিছু এই বট বাহিনীকে যারা পরিচালনা করে, তারাই নারী পুরুষ এদেরকে পড়ালেখার সুযোগ দেয়, লেখাপড়া করায় পয়সা দিয়ে, এবং তাদের বাবা মার কাছ থেকে একরকম কিনে আনার মতো তাদের বাবা মাদেরও হেল্প করে, তাদের মাসোহারা দেয়। আপনি খেয়াল করেন সরকারি দলে তারা ছিল, অথচ তারা ইনকামের জায়গা বাদ দিয়ে এইখানে তারা সময় ব্যয় করেছে। তার মানে কি এইখান থেকে তারা একটা তাদের, আমি যদি আমার খাওয়া পড়ার নিশ্চয়তা পাই, উৎসাহ আছে, হ্যাঁ খাওয়া পড়ার নিশ্চয়তা পাই, আমি তো যা বলবো আমি সেটা করবোই। আমার অবসর টাইমটায় আমি তো 2 ঘন্টা 5 ঘন্টা শ্রম দিবই তাদের জন্য, আমার কাজই হবে ওইটা। তা আমার কাজ যদি ওইটা হয়, আর এটার সুবাদে যদি আমি আমার পড়া লেখা, আমার বাবার কে করার জন্য, হেল্প করার জন্য, আমার ফ্যামিলিকে হেল্প করার জন্য যদি আমি ফ্যাসিলিটিস পাই, আমি কেন করব না? এই যে বিপথে নিয়ে যাওয়া, নারীকে আসলে বাধ্য করছে, নারী পুরুষ না, এখানে অল সবাইকে বাধ্য করছে, কোনো কোনো বাধ্য করছে। স্নিগ্ধা, আপনার কাছে আসি। আমরা লক্ষ্য করেছি যে নারী কমিশনের রিপোর্ট নিয়ে এই সরকার আসলে সেই রকম আর সিরিয়াস থাকেন নাই, এবং নারীদের এই ক্ষমতায়ন বা মর্যাদা বৃদ্ধি অথবা তাদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করার ক্ষেত্রেও তারা খুব একটা বেশি চেষ্টা করেন নাই, যদিও এই সরকারে নারী উপদেষ্টা রয়েছেন একাধিক। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শুধু নারীদের নিয়ে একটি গান তৈরি হচ্ছে, যেখানে প্রার্থীকে সহ একজন উপদেষ্টা সবাইকে জাগতে বলছেন। তো সবাইকে যদি জাগাতেই চান, তাহলে এই নারীর বিরুদ্ধে যে অত্যাচার, এটার বিরুদ্ধে তারা জাগাচ্ছেন না কেন? বা নারীর বিরুদ্ধে যে অন্যায় আচরণ হচ্ছে সেইখানে জাগাচ্ছেন না কেন? তারা কেন ওই একইভাবে পুরনো রাজনৈতিক বৃত্তের মধ্যে চলে গিয়েছেন? কারণ এটা পলিটিক্যালি বেনিফিটেড না, এই কারণে। মানে এই পুরো প্রক্রিয়াটা, যে কারণে আমি বলছি যে আমি তো এই পুরো প্রক্রিয়াটাই রাজনৈতিক দেখছি। মানে অনেস্টলি স্পিকিং, আপনি যে উপদেষ্টার কথা বলছেন, আপনি লক্ষ্য করে দেখবেন উপদেষ্টা এসে মনিয়াপার হাত ধরে কেন বললো না জাগো নারী জাগো? মনিয়াপাও তো একজন পলিটিশিয়ান, বা অন্যান্য দলের লোকজনকে নিয়ে বললো না কেন? কেন উনি খুব সিলেক্টিভ হলেন? বিকজ সিলেক্টিভ হওয়ার পেছনে এক ধরনের ক্ষমতায়ন আছে, এবং এখানে অভিনেত্রী আছেন, নৃত্যশিল্পী আছেন, অন্যান্য মেয়েরাও আছেন, কিন্তু রাজনীতিবিদ শুধু একজন, সেটা নাই, যাকে তারা পছন্দ করে। হ্যাঁ, তো এই যে প্রক্রিয়াটা, আমি সেটাই বলছি, এখানে খুবই একটা সিলেক্টিভনেস আছে। কারণ পলিটিক্যালি তারা সেই নারীকে এম্পাওয়ার করতে চাচ্ছেন, হয়তো বা কোনো কারণে হতে পারে। মানে নারী যদি নিজের লোক হয় তখন, হ্যাঁ, তখন যেটা আপনি শুরু করছিলেন, নারী নিজের লোক হলে তখনই আমি এই কথাটাই বলছি, সেই নিজের লোক নানাভাবে হতে পারে। পাতানো সম্পর্কও কিন্তু একটা সম্পর্ক, তাই না? তো পাতানো সম্পর্ক তোই হয়, অন্যায় সম্পর্কও কিন্তু সম্পর্ক, এবং অন্যায় সম্পর্কগুলো কিন্তু এখানে আরো বেশি হয়, এটা সত্যি। একটা কথা আমি বলতে চাই, এটা একটা ছোট, আমার একটা স্টুডেন্ট একটা রিসার্চে, আপনি জানেন যে মিডিয়াতে যে কন্টেন্ট অ্যানালাইসিস একটা মেথড আছে, হ্যাঁ, এই মেথোডোলজিক্যালি আমাদের, আমি কিছু স্টুডেন্টকে বলেছিলাম যে
বট বাহিনী যে কমেন্টগুলো পাস করে, তো ওই কমেন্টের এটা কিন্তু একদম মানে কন্টেন্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বড় দুটি দল এই বট বাহিনীর সাথে বিশেষভাবে যুক্ত। হ্যাঁ, এবং ভেরি সরি টু সে ওই বট বাহিনীর ওই জায়গাতেও এই মুহূর্তের বড় দুটি দল নাকি আগের অতীতের, হ্যাঁ, হ্যাঁ, পলাতক? আচ্ছা। অতীতের, হ্যাঁ, মানে একটা সময় কিন্তু যে সরকারটি ছিল এদের কন্টেন্টে দেখা গেল ওটি ব্যবহৃত হতো গুজব ছড়ানোর ক্ষেত্রে। সো একটা বিশাল গ্রুপ অফ পিপল দীর্ঘদিন এরা ট্রেন্ড আপ হ্যাঁ, হয়েছে। গ্যাং ছিল আর কেল্লা ছিল। গুজব, হ্যাঁ হ্যাঁ, এটা এবং ছিল। গ্যাংয়ের যে সে আমাকে বলেছিল আবার যে- বাসা কেল্লা যেটা ছিল সেরকম হ্যাঁ, একটা কেল্লা এবং গ্যাং, হ্যাঁ। হ্যাঁ। এরপরে যেটা হয়েছে, আপনি তো জানেন যে অনেকেই তো প্রাণের ভয়ে অনেক জায়গায় লুকিয়ে ছিল, তো তারা খুব ওয়েল ট্রেন্ড হয়েছে, যারা লুকিয়ে ছিল আর কি। হ্যাঁ, ওই ওয়েল ট্রেন্ড গ্রুপ 5ই আগস্টের পরে তাদের রূপটা দেখানো শুরু করেছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণভাবে দুই ধরনের লোককে টার্গেট করে, এবং এক্ষেত্রে অন্যতম টার্গেট গ্রুপ হচ্ছে নারী, আর 2 নাম্বার হচ্ছে বিরোধী দলীয় মতামত। সেক্ষেত্রে ভাই নারী পুরুষ লাগবে না, শিশু যাকেই বলবেন। অর্থাৎ গল্পটা এরকম, আপনি যদি আমার দলের হন তাহলে আপনি সহি হয়ে যাবেন। আপনি যেমন মনে করেন এই যে আমাদের আমি তুমি ডামির মধ্যে যখন হয় জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর হয়, যে বা যারা থাকে ফ্যাসিস্টের দোসর হয়, আপনিও ফ্যাসিস্টের দোসর হন, আমিও ফ্যাসিস্টের দোসর হয়, মনে পাও হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যে যদি এখন আজকে মেজর আখতারুজ্জামানের মতো যে একটু জয়েন করে ফেলি কোন একটা দলে, তাহলে কিন্তু আমরা কেউ ফ্যাসিস্টের দোসর না, আমরা কিন্তু সবাই একেবারে একদম সাথে সাথে ফেরেশতা। পূর্ণ ভূমিতে যে পূর্ণতা অর্জন করে শত্রুর ফেলবো। দোষর ভালো না, নিজের দোষর ভালো। নারী তখন দেবী। এই চর্চাটা ভীষণ রকমের আছে, এবং অথবা আপনি যখনই তার মতের বাইরে বলবেন আপনাকে ইসলামোফোবিক, এথিস্ট, বাম, শাহবাগী নানা ধরনের শব্দ দিয়ে তারা ট্যাগিং এর রাজনীতি শুরু হয়, এবং ক্ষমতায়নে তাদের আপত্তি থাকলেও দোসরায়নে তাদের একদম, অনেক খুব আগ্রহ মিল, রয়েছে। খুব মিল। আমাদের এখনকার আগ্রহ হচ্ছে বিজ্ঞাপনে। আমরা চলে যাচ্ছি আরেকটি বিরতিতে, এবং বিরতির পর আমরা ফিরে আসবো। চলমান দেখতে থাকুন নেক্সাস টেলিভিশনে। সময় তো আর থেমে থাকে না, সময় নাকি ধাবমান, আর এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে চলমান নেক্সাস টেলিভিশনে। আমরা ফিরে এসেছি আবারও সেই আলোচনা করতে। এতক্ষণ তো আমরা শুনলাম যে নারী কেন নির্বাচনে নাই, নারীর কেন ক্ষমতায়নে নাই, নারী কেন শুধুমাত্র ট্যাগড হচ্ছে, বুলিড হচ্ছে, নারীর অধিকারগুলি নিয়ে কোনো আলোচনা নাই। ফলে এক ধরনের শূন্যতা আসলে সব জায়গায় বিরাজ করছে, যেখানে নারীর পক্ষে কথা বলার জন্য যথেষ্ট পরিমাণে নারীরাও নাই। তো এরকম একটা অবস্থা থেকে উত্তরণের উপায় কি? প্রথমে আমরা নীলুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চাই, এখান থেকে বের হবে কিভাবে নারী? সেই তো চক্রের মধ্যে। আপনি দেখেন, আমরা যখন শ্রম রপ্তানি করি, সেখানেও আমরা নারীকে রপ্তানি করি মেইড হিসেবে, এবং আমাদের নারী শ্রম রপ্তানি হলো মেইড হিসেবে। আমরা নার্সদেরকে পাঠাতে পারলাম না, আমরা আরেকটু শিক্ষিত নারীদেরকেও পাঠাতে পারলাম না। কেন আমরা এই চক্র থেকে বেরোতে পারছি না? এই যে প্রেস উইং, সারা জীবন শুধু কিছু পুরুষের কথাই শুনলাম, কোনো নারী এই প্রধান উপদেষ্টার হয়ে আমাদেরকে কথা বললেন না, অথচ প্রচুর সাংবাদিক আছেন, নারী সাংবাদিক। সব জায়গা থেকেই আসলে সর্বোচ্চ জায়গাটায় নারীকে আসলে দেখতে চায় না। আমি এই জটটা খুলতে পারে একমাত্র একটা জায়গায়, যদি রাজনীতিতে নারী যদি এই জটটা খুলতে পারে, তাহলে আর বাকি নারীকে পিছিয়ে থাকতে হবে না বাকি অন্য সেক্টরগুলোতে। এই কারণে যে আমরা উদাহরণের জন্য বলি, সেনাবাহিনীতেও নারী আছে, পাইলটও বিমান বাহিনীতেও নারী আছে, সব জায়গায় নাই কোথায় একদম। আমি দেখতাম আগের যে ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন কথায় কথায় নারীর ক্ষমতায়নের জন্য, কিন্তু নারীর ক্ষমতায়ন উনি এমনভাবেই করছে। আগে তো 5টা নারী কথায় কথায় বিএনপির ক্ষমতার সময়গুলায় দেখতাম রাস্তায় দাঁড়িয়ে যেত মোমবাতি নিয়ে অথবা কিছু নিয়ে। এখন কিন্তু দেখেন কত বড় বড় কাহিনী হয়, বাসের মধ্যে রেপ হচ্ছে মানে প্রতি মাসে মাসে, সেখানেও কিন্তু কেউ আর মোমবাতি নিয়ে তো দূরের কথা, খালি হাতেও কেউ দাঁড়ায় না, একটা ব্যানার নিয়েও কেউ দাঁড়ায় না। তো এই জায়গাটায় আমি মনে করি যে রাজনীতিক নারীদের, আমি গতকালকেও একটা সেমিনারে বলেছি যে শুধু নির্বাচন আসলেই নারীর ক্ষমতায়নের কথা বলি, এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে প্রসেসটা। আপনি কি এটাও মনে করেন যে রাজনীতি নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নারীদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত নারী হিসেবে? একদমই নাই, ঐক্যটা পুরুষদের কেন আছে। হলো না? এটা হয় না কারণ কি, নারীদেরকে যে এই যে দমন পীড়নের জায়গায় একটা জায়গায় তাদের মেন্টালিটির একটা প্রবলেম আছে। একজন নারী দেখবেন, আমি সরি নিজেদের বদনাম বলতে হচ্ছে, একজন নারী যখন
শাশুড়ি থাকে তখন এক ধরনের অত্যাচার করে বউ নারীটার উপর, সেই বউ নারীটা যখন আবার শাশুড়ি হয় সেও সেই আগের পন্থায় চলে যায়, শাশুড়ির পন্থায় চলে যায়। ওই জায়গা থেকে যদি আমাদের এই সংকীর্ণ মানসিকতা যদি আমরা এই জায়গাটা ভেদ করে না বের হতে পারে নারীরা, তাহলে নারীদের আমার মনে হয় যে নারীদের বুঝতে হবে যে আমি অর্ধেকের বেশি অনেক সময় ভোটার বাংলাদেশে মতো একটা দেশে, তাহলে আমি কেন এত পিছিয়ে থাকব? আমি সন্তান জন্ম দিই, আমার সন্তানই পুরুষ হয়, আমার সন্তানই নারী হয়, তাহলে আমার পুরুষ সন্তানটা কেন নারী সন্তানের থেকে এগিয়ে থাকবে? কেন আমি দুইজনকে সমানভাবে আমি এগিয়ে দিব না? এই জায়গাটা নারীকে নিজেদের বুঝতে হবে। এবং আমি এইটুকু বিশ্বাস করি যে জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন না করে অন্যরা কেউ এসে ভাগ্য পরিবর্তন করে দিয়ে যায় না, যে কারণে আমরা এখন একটা পরিণত বয়সে উপনীত হয়েছে এবং নিজের অনেক কিছু ছেড়ে দিয়েছি। এই যে আপনার সাথে এতগুলো কথা বললাম, আত্মসমালোচনা করলাম, এটার কারণটা হচ্ছে এইখানে যে আমার যা হবার হয়েছে, ভবিষ্যতে নারীরা যারা এখন কলেজে পড়ছে ওরা আমাদের দেখে যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, নো, ওদেরকে বের হয়ে আসতে হবে, ওদেরকে এই জায়গাটা দণ্ডটা হাতে নিতে হবে। সর্বশেষ আপনি যে কথাটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের নারীরা রাত 2টা 3টা 4টাও কিন্তু মিছিল করেছে আপনার এই জুলাই যোদ্ধা হিসেবে, তাহলে তারা কেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন? তারা যাও বা 2-1টা এনসিপিতে ঢুকলেন, দেখেন ইলেকশন আসার সাথে সাথে তারা কিন্তু চলে যেতে বাধ্য হলেন। তো এই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে আমরা আর ফেরত যাব না। আমরা যারা 90-এর অভ্যুত্থানে ছিলাম, যে নারীদের এক ধরনের মানসিকতার পরিবর্তন, এবং আমরা যারা 90-এ ছিলাম আমরা কিন্তু হাতে কয় আপনি মুখস্থ বলে দিতে পারবেন এই আছে মাঠে, আরগুলা নাই, চলে গেছে। আমরা আর এই জায়গাটা থেকে যেতে চাই। আপনার কাছে আসি, যে প্রসঙ্গটি নীলুফার মনি তুলেছিলেন যে এনসিপির জামাত সমর্থিত যে জোট, সেই জোটে চলে যাওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে অনেক নারী যারা এনসিপির সাথে ছিলেন তারা বেরিয়ে গেছেন এনসিপি থেকে। কেউ কেউ আলাদা নির্বাচন করছেন, আর কেউ কেউ এই মুহূর্তে সক্রিয় রাজনীতি করছেনই না। তো এটা কি কোনো সমাধান যে যারা বেরিয়ে গেলেন? আবার কিছু নারী থেকে গিয়ে বলেছেন যে এটা সমাধান না, আমরা এই দলের মধ্যেই থাকবো, কারণ দলকে জিতিয়ে আনাই হচ্ছে আমাদের কর্তব্য, নারী হিসেবে আমরা যতই বঞ্চিত হই না কেন। কোনটা আসলে ঠিক চিন্তা, যে দলকে জিতিয়ে আনতে হবে তাই থেকে গেলাম, নাকি নারীদের প্রতি অবিচার করা হলো, বেরিয়ে নারী তার নিজের শক্তি প্রমাণ করার চেষ্টা করলো? কোনটা আসলে ঠিক? না, প্রথম কথা এবং কোন দিকে আসলে এই বৃত্ত মুক্তি হবে বা এই বৃত্ত ভঙ্গ হবে? না, এখানে ব্যাপারটা কি, এটা আমাকে মানে এই কথাটা আমি বলা খুব জরুরি। এনসিপির বাস্তবতা, বিএনপির বাস্তবতা, জামাতের বাস্তবতা কিন্তু এক না দুশো ভাই। এনসিপি যে স্পিরিট থেকে তৈরি, এটা একদম নতুন জেনারেশন, জেনজি, তাদের তো জেন্ডার ডিসক্রিমিনেশন ওই অর্থে নাই। সো সেক্ষেত্রে যে প্রক্রিয়াটা করা হয়েছে, এবং তাসনুভা জেবিনের যে কথাটা আমি দেখেছিলাম, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে আপনি পরিকল্পিতভাবেই এই জায়গাটায় নিয়ে আসছেন যেখানে হয় আমি আপনার কর্মী হয়ে থাকবো অথবা আমি এখান থেকে চলে যাব। এই যে এক জায়গাটা নিয়ে আসা, এটা সেই পরিকল্পনা তারা বুঝতে পারলো না, এতদিন ধরে তারা থাকলো সেই দলের মধ্যে, দলটা তারা তৈরি করলো। না, এটা এই যে বললাম যে এটা তো একটা নতুন দল, এটা একদম নতুন দল, তাই না? ওটার বাস্তবতা তো আলাদা, আর বিএনপির বাস্তবতা তো আরেকটা, এটা কত পুরনো দল। তো এই জন্য এনসিপির বৃত্ত ভাঙার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই জায়গাটা মাথায় রাখা খুব জরুরি। আরেকটা দল যে বলেই দিল যে তাদের দলে কোনো নারী সভাপতি হতে পারবে না, আরেকটি দল বলে নারী থাকলে আমরা কোনো আলোচনাতেই বসবো না, তাহলে সংসদে যাবে কিভাবে? সংসদে তো নারী থাকবে। আমি তো আপনাকে বললাম, আপনি পিপলস রিপাবলিক বাংলাদেশটাকে চেঞ্জ করেন, আমি প্রথমেই আপনাকে বলছি কি অদ্ভুত না? অথচ এই উপমহাদেশে ইন্দিরা গান্ধী, মানে আপনি স্যাটারিক ওয়েতে বলেছেন, সিরিয়াসলি বলেন না। এই দেশের নাম তার আমরা বদলাতে চাই না, কিন্তু অবস্থা যেরকম হয়েছে আমাদের হাতে, তারাও কিন্তু উত্তরাধিকার, আমাদের হাতে আসলে সময় খুবই কম। না, আচ্ছা তাহলে সময় যেহেতু কম, আমি সব এতটুকুই বলি। দেখেন এখানে কিন্তু ইভেন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু একটা বিরলতর জায়গায় আছেন, মানে উনার যেই প্রস্থানটা যেভাবে হয়েছে এবং সেখানে যে গণমানুষের যে তো সেখানে সেই রাষ্ট্রে এখন বসে আপনি এটা করতে পারছেন না কেন জানেন তো স্যার ভাই? ওয়ান অ্যান্ড অনলি রিজন, পিপুল ডোন্ট অ্যাপ্রিশিয়েট ওমেন্স লেবার অ্যান্ড এফোর্ট। সেটা পলিটিক্যালি হোক, নারীর শ্রমের স্বীকৃতি, নারীর মেধার স্বীকৃতি খুবই জরুরি। একেবারে সেটা হলেই এই সমস্যা সমাধান হবে, সমাধানের দিকে এগোবে। আর অ্যাপ্রিসিয়েশন মানে কিন্তু মাথার তাজ না, এটা বুঝতে হবে। অ্যাপ্রিসিয়েশন মানে যার যার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ স্নিগ্ধা রিজওয়ানা। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আজকে আমরা নারী বিষয়ক আলোচনা, তাই আপনাদের দুজনকে আলাদাভাবে বেছে নিয়েছিলাম, পারলে আরো নারীদেরকে হাজির করতাম। ভবিষ্যতে কোনো পুরুষের সঙ্গে আপনাদেরকে আবার ডাকবো। চলমান থেকে বিদায় নিচ্ছি এবং আগামী কাল আবারও চলমান ফিরে আসবে।
শুক্র এবং শনিবার দিয়ে, আগামীকাল বলিনি, আসলে আমি যেটা বলতে চেয়েছি শুক্র এবং শনিবার বাদ দিয়ে বাকি সব দিন ফিরে আসবে চলমান। আশা করছি নেক্সাস টেলিভিশনের সঙ্গে থাকবেন। চলমানের নতুন নতুন কিছু বিষয়ও আসবে যে জানি আজকে আপনাদেরকে বলতে চাই না, আপনারা দেখতে থাকবেন। আমরা একটু প্রথা ভাঙতে চাই।